শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। এবার আমার পরিচয় পর্বে আসা যাক। আমি অনির্বাণ ঘোষ, নিবাস আসানসোল, কিন্তু কর্মসূত্রে কলকাতা নিবাসী। আজকের যে ঘটনাটা আমি বলবো, সেটা আমার নিজস্ব সম্পূর্ণ ব্যক্তিগত আমার জীবনে ঘটা। কারোর থেকে শোনা বা অন্য কারোর অভিজ্ঞতা থেকে বলা নয়, একদম নিজের ঘটনা। তো বন্ধুরা, নিশ্চয়ই তুমি শুনেছো অনির্বাণবাবুর বক্তব্যটা। তো আমরা খুবই এক্সাইটেড, ইভেন আমি তো খুবই এক্সাইটেড। এরকম একটা রাত, আর রাতের বেলায় ভূতের গল্প, একটা গা ছমছমে। আবার নট ফর ভূতের গল্প, এটা আমরা একটা রিয়েলিস্টিক ঘটনার সাথে সাক্ষী হতে চলেছি। এতদিন তোমরা আমার পেজের মধ্যে অনেক গল্প তোমরা শুনেছো। রিসেন্ট আরও অনেক গল্প আসছেও, আমাদের সদস্যরা রেডি করছে, আমাদের মেম্বাররা রেডি করছে। কিন্তু এখন আমি যার কাছ থেকে এই ঘটনাটা শুনে নেবো, সেটা হচ্ছে একটা সত্যিকারের ঘটনা, একদম সত্য। তো যাই হোক, বেশি সময় আমি তোমাদের নষ্ট করব না। তোমরা খুবই এক্সাইটমেন্ট, আমি জানি, কারণ আমি সামনে বসে আছি, মানে আমিও এক্সাইটমেন্ট। সো আমি খুবই শুনবো। তো অনির্বাণ বাবু, আপনার লাইফের ঘটনাটা, মানে এই যে আপনি বললেন একটা ভয়াবহ ঘটনা আপনার সাথে ঘটেছে, সো এটা কবে থেকে আপনার সাথে স্টার্ট হয়েছে যদি একটু বলেন। আমি প্রথম কথা, আমি গ্র্যাজুয়েশন করার পর তারপরে আমার জীবনটা কি করে এগোবো সেটা নিয়ে একটা ডিসকাস করার পরে বাবা মার সাথে আলোচনা করে ঠিক করলাম যে না, কলকাতাতে অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করব। তো সেই সূত্রে আমার কলকাতায় আসা 2017-তে। ওকে, এবারে 2017-তে যখন এলাম, সেখানে একটা কলেজে আমি অ্যাডমিশনের জন্য ভর্তি হলাম। ব্যাপারটা হচ্ছে, ওই কলেজের সাথে টাই আপ ছিল একজন মেস মালিকের। মানে ওই কলেজে যারা যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করবে, তারা যদি বাইরে থেকে আসেন তাহলে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হতো। তো সেই একটা ওনাদের ব্যবস্থাপনা ছিল। তো আমি যেহেতু আসানসোলের ছেলে, আমার কলকাতা সম্পর্কে কোনো ধারণা নেই, আমি চিনি না। তো আমার পক্ষে অন্য ঘর খোঁজা মুশকিল বলে আমি ওনাদেরই সহায়তা নিলাম। ওনারা ঘর খুঁজে দিলেন যাদবপুরে। মানে আমি যাদবপুর থেকে এভরিডে পার্ক সার্কাস আপ ডাউন করতাম। এবারে আসি আমার প্রথম দিনের ঘটনায়। প্রথম দিন আমাকে ওই কলেজের যিনি একজন ক্লার্ক ছিলেন, উনি আমাকে নিয়ে গেলেন যাদবপুরে সেই বাড়িটাতে, আলাপ করালেন সেইখানকার মেস মালিকের সাথে। তো প্রথম দিন কথাবার্তা বললাম, আমার খুবই ভালো লেগেছিল মানুষটাকে। অত্যন্ত মিশুকে, অত্যন্ত রাশভারী লোক ছিলেন। একটা জিনিস বলে রাখা ভালো, আমিও একটু গল্প করতে, আড্ডা মারতে ভালোবাসি। এবার এইটা দেখা যায় যে আমার রুচিবোধের সাথে যাদের রুচিবোধ মেলে, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা গল্প হয়, সে বাড়ি মালিকই হোক বা বন্ধু বা মা বাবা। তো কোনো কারণবশত আমার সাথে তার বেশ ভালো বন্ধুত্ব জমে। উনি আমার থেকে অনেক বয়সে বড় ছিলেন, আমার বয়সের 3 ডবল থেকে 4 ডবল। তাও আমাদের মধ্যে গল্প হতো। উনি প্রত্যেক সপ্তাহে আমার রুমে আসতেন, দেখাশোনা করতেন আমি ঠিকঠাক আছি কিনা। তো গল্প আড্ডা হতো। অন্যান্য ছেলেরাও ছিল, যারা যারা আমার রুমমেটস ছিলেন, তাদের সাথেও গল্প আড্ডা হতো। কিন্তু আমার সাথে একটা বিশেষ বন্ডিং তৈরি হয়েছে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করা, বিভিন্ন বইপত্র, পুরনো পুঁথিপত্র। উনি অনেক পুরনো বই করতে ভালোবাসতেন। তো ওনার ঘরটা আমি একবার ঢোকার সৌভাগ্য আমার হয়েছিল। ওনার বুক সেলফে এমন এমন অনেক পুরনো বই ছিল যেগুলো খুবই দুর্লভ। তো যাই হোক, তো ওনার সাথে আমার বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। তো আমি যখন প্রথম দিন গেলাম, প্রথম দিন জেনে উনি ঘর দেখালেন। আমার জন্য স্পেসিফিক্যালি একটা বড় ঘর ঠিক করলেন, যেটা আমি একাই থাকতাম যে ঘরটাতে। অন্যান্য ঘরগুলোতে সবাই শেয়ার করে থাকলেও আমার সে সৌভাগ্যটা ছিল যে আমি একটা বড় ঘর পেয়েছিলাম, যেখানে আমি একা থাকতাম, কারোর সঙ্গে শেয়ার করতে হতো না। হ্যাঁ, তারপরে আমি ওখান থেকে তারপর ঠিক করলাম যে যাই কলকাতা ঘুরে দেখি।
কখনো তো কলকাতা আসিনি। তো ওনাকে এই কথাটা কথা প্রসঙ্গে বললাম যে ঠিক আছে, আমি তো এখন এখানে ঘরটা দেখে গেলাম, এবার আমি একটু বেরোবো বাইরে, আমি একটু কলকাতার এদিক ওদিক ঘুরবো। তো উনি আমাকে বললেন, কোনো অসুবিধা নেই, তুমি আমার স্কুটারে চাপো, আমি তোমাকে ঘোরাচ্ছি। মানে এই প্রসঙ্গটা বলার কারণ হচ্ছে, মানে ওনার সাথে আমার সম্পর্কটা এতটাই গভীর ছিল যে একজন বাড়ি মালিক তার বোর্ডারকে গাড়িতে করে ঘোরাচ্ছেন, সেই প্রসঙ্গটা বোঝানোর জন্যই এটা উত্থাপন করলাম। তো উনি আমাকে অনেক জায়গাতে নিয়ে গেছিলেন, আবার বিকেল দিক করে আবার ঘরে ছেড়ে দিয়েও যান। তো যাই হোক, এরকম করে দিন চলছে। আম, উনি আসতেন, আমার কাছ থেকে ভাড়া নিতেন। যদি কখনো কোনো অসুবিধা হতো যে আমার ভাড়া যেতে লেট হচ্ছে, উনি কোনো রকম কোনো কথা কোনোদিনও বলেননি। খাওয়া দাওয়া ঠিকঠাক করছি কিনা সমস্ত খোঁজখবর রাখতেন, একদম বাবার মতো। এই প্রসঙ্গে বলে রাখি, আমি প্রত্যেক শনিবার সেই টাইমে বাড়ি যেতাম, মানে আসানসোল। শনি রবি বাড়িতে থাকতাম, আবার সোমবার দিনকে কলকাতা ফিরে আসতাম, ডিরেক্ট কলেজে ঢুকতাম। আমি কিন্তু রুমে আসতাম না। তো এরকমই 1 বছর কেটে যাওয়ার পর একদিন এরকম শনিবার বাড়ি যেয়ে আবার সোমবার দিন ফিরেছি। ফেরার পর আমি কলেজে এসছি, এসে নিয়ে দেখছি যে খুব অদ্ভুতভাবে আমার যারা রুমমেটস ছিল, তারা কিন্তু কলেজে আসেনি। আমি প্রথমে ব্যাপারটা অতটা আমল দিইনি, আসেনি, কোনো কারণ হয়তো আছে, ওরা হয়তো কোথাও পার্টি করতে গেছে বা বাইরে কোথাও গেছে, তার জন্য তো আসেনি। কিন্তু ওরা সচরাচর কিন্তু কলেজ কামাই করে না। তো অতটাও তো মাথাতে আমার স্ট্রাইক করেনি যে ব্যাপারটা কি হতে পারে। আমি আমার মতো ক্লাস শুরু করে দিয়েছি অলরেডি। হঠাৎ করে আমার একজন রুমমেটের ফোন এলো, আমাকে ফোন করে বলছে এরকমভাবে, আমি একদম ওর কথাটা হুবহু তুলে দিচ্ছি, ভাই তুই কোথায় আছিস? আমি বললাম যে এই তো জাস্ট আসানসোল থেকে এলাম, ক্লাসে ঢুকেছি। ভাই তুই খবর শুনেছিস? এবং কি খবর, কি হয়েছে, তোরা আসলি না, তোদের কি কেউ দেখতেও পাচ্ছি না, তোরা কি আজকে আসবি না? আরে ভাই এখানে কাণ্ড ঘটে গেছে। আমি বললাম কি হয়েছে? না, আমাদের যে বাড়ি মালিক কাকু, ওকে 21 বার কুপিয়ে খুন করে মার্ডার করা হয়েছে। আমি তখন না, মানে এই ঘটনাটা শোনার পরে, ইয়ার কি মারছিস নাকি, মানে এরকম জলজান্তটা মানুষ, প্রত্যেকদিন কথা হয়, দেখা হয়, এটা কি মানে হতে পারে? মানে আমার ঠিক বিশ্বাসযোগ্য নয়। আমি শুনলাম কানে, কিন্তু অদ্ভুত লাগে। কখনো তো এরকম শুনিনি না জীবনে, এরকম কোনো অভিজ্ঞতা হয়নি আমার। আমি বলছি, "ভাই ইয়ার্কি মারিস না, কি হয়েছে? কি বলছিস? তুই এরকম অবাস্তব কথা কেন বলছিস?" তখন ও বলল, "যদি বাঁচতে চাস পালা এখান থেকে, আসানসোল চলে যা।" আমি বললাম যে, "আমি এই জাস্ট আসানসোল থেকে এলাম, অত দূরের জার্নি করে আমি এখন আসানসোল চলে যাবো? আর তুই সত্যি কথা বল, কি হয়েছে?" তখন ও পুরো ব্যাপারটা বিস্তারে বলল যে উনি, ওই ভদ্রলোক বাড়ি মালিক, উনি একটা জায়গায় গেছিলেন, ওনাকে কেউ একজন কুপিয়ে খুন করেছেন 21 বার। তারপরে সেই খবরটা ঘরে আসে, তারপর ওরা জানতে পারে। তো আমি তখন ওদেরকে জিজ্ঞেস করলাম, তোরা কোথায় আছিস এই মুহূর্তে? তখন ওরা বলল যে আমরা আমার নিজেদের বাড়ি চলে গেছি, আমরা এই ঝামেলার মধ্যে পড়বো না, নিজেদের বাড়ি চলে গেছি। ওদের একজনের বাড়ি ছিল মালদা, একজনের ছিল মেদিনীপুর, একজনের দীঘা, আর একজনের বাঁকুড়া। তো সবাই সবার বাড়ি চলে গেছে। আমি তখন বললাম, যেহেতু আমাদের অ্যানিমেশন নিয়ে কাজ, তো আমাদের প্রত্যেকের ল্যাপটপ, ডেস্কটপ এসব রয়েছে, বা অন্য কোনো ইলেকট্রিক্যাল জিনিসপত্র। তো আমি বললাম যে তোরা এরকম প্রত্যেকে অত বড় ঘরটা ফাঁকা রেখে চলে গেলি, যদি কোনো জিনিস চুরি হয়ে যায়, এত দামি দামি জিনিসপত্র রয়েছে। তখন ওই বন্ধুটা বলল যে আমরা, আমাদের প্রত্যেকের ল্যাপটপ আছে, আমরা সব প্যাক করে আমাদের যা যা ইম্পর্টেন্ট জিনিস সব নিয়ে আমরা বাড়ি চলে গেছি। আমি তখন বললাম, আমার তো ল্যাপটপ নেই, আমার ডেস্কটপ। আর আমি অত বড় ডেস্কটপটা আমি কি বয়ে বয়ে নিয়ে যাব? আর অতদিন ঘর ওই অনিশ্চয়তার জন্য বন্ধ থাকবে, ওইভাবে তো কাজ হয় না। আমি ওই ঘরেই থাকবো, আমার কিছু করার নেই, আমার পিছনে আর ফেরার উপায় নেই। তো এটা একটা সলিউশনে আসা গেল যে না, ওরকম ঘটনা হওয়া সত্ত্বেও আমি ওই ঘরটায় থাকবোই। বলে রাখি, ওই বাড়ি মালিকের, যিনি ছিলেন কাকু, ওনার 2টো ঘর ছিল। একটাতে আমরা থাকতাম, একটা মেস, আরেকটা অন্য জায়গায় ঘর ছিল, সেটা হচ্ছে সন্তোষপুরে। তো ওইখানে আরেকটা ঘর ছিল, ওই ঘরটাতেই উনি থাকতেন, উনি কিন্তু আমাদের মেসে থাকতেন না।
আমাদের মেসে ওনার মা আর ওনার মেয়ে থাকতেন, আর ওই ঘরটাতে উনি একা থাকতেন, আর ওখানকার যারা যারা বোর্ডার ছিল তারা থাকতো। তো আমি ক্লাস করে, আমার ক্লাস শেষ হতে হচ্ছে রাত্রি সন্ধে 7:30টার সময়। আমি তারপরে ঘরে ফিরলাম। রুমে ফিরে দেখছি পুরো জায়গাটা নিঝুম, নিস্তব্ধ একটা অন্ধকার। আর আমার যে মেসটা ছিল সেটা অনেক পুরনো, মানে বহু পুরনো। যেরকম আমি একটা আইডিয়া দিতে পারি, যেরকম পুরনো দিনের জমিদার বাড়ি হয়, চারিদিক দিয়ে ঘেরা, মাঝখানে চাতাল, ওরকম ধরনের ঘরটা ছিল। অসংখ্য দরজা, অসংখ্য ঘর, যেগুলো চিরকাল বন্ধ থাকতো। আমরা কোনোদিনও খুলে দেখিনি। ওগুলোতে কি আছে আমরা জানি না। আমাদের রুম ছিল ৩ তলা ওপরে। আর নিচে অসংখ্য ঘর, সব তালা মারা। আর পুরো আবর্জনায় ভর্তি ছিল। কাঠের বড়, বড় বিম, পুরনো আলমারি, পুরনো আয়না, ড্রেসিং টেবিল, এসব দিয়ে পুরো গোটা ঘরটা একদম তছনছ অবস্থায় ছিল। শুধু ওপর তলাটা যেটা ভাড়া দেওয়া হতো সেটা মাত্র পরিষ্কার ছিল। তো এইটা আমি ওই ঘরটার একটা আবহ বোঝানোর জন্য বললাম। তো আমি ওই তালাটা খুললাম। তালাটা খুলে দেখছি পুরো জমাট অন্ধকার জমে রয়েছে নিচটাতে। আমি ওপরে উঠছি, আর একটা করে নিচ থেকে লাইট জ্বালাচ্ছি আর ওপরে উঠছি। একটা করে সিঁড়ি উঠছি, লাইট জ্বালাচ্ছি, ওপরে উঠছি। এত ভয় লাগছিল, মানে ওটা, আমি যদিও খুব সাহসী, কিন্তু ওই টাইমে আমার সাহস আর কাজ করছিল না। আমি আমার একটা বন্ধুকে ফোন করলাম। সেই বন্ধুটার সঙ্গে ফোনে কথা বলতে, বলতে আমি উপরে উঠছি। এরকম করতে, করতে ৩ তলায় গেলাম। গোটা ঘর নিস্তব্ধ, নিঝুম, কোনো জনমানুষ নেই। ঘরে ঢুকে হলো আরেক বিপত্তি। আমার রুমের তালা খুলতে যেয়ে দেখি আমি চাবিটা আসানসোলে ফেলে এসেছি। তালা ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই। এবার আমি ভাবলাম তালাটা যদি ভাঙি, আশেপাশে তো আরও বাড়ি রয়েছে, এবার আমি যদি তালাটা ভাঙি, সেই শব্দে অন্যান্য লোকেরা সন্দেহ করতে পারে যে এই ঘরটা ভাঙছে বা চুরি করতে এসছে, এরকম একটা কিছু ঘটনা ঘটতে পারে। তার জন্য আমি তালা ভাঙলাম না। আমি বাইরে ছিলাম। বাইরে একটা ঘর ছিল, যে ঘরটা অল টাইম খোলা থাকতো। আমি সেই ঘরটাতে ছিলাম। তো ওরকম একটা ঘর, যেখানে আমি নিজের রুমে থাকতে পারছি না, অন্য একটা চিলেকোঠা ঘরে আমি ২ টো রাত্রি কাটিয়েছি। আমার মাকে ফোন করে পুরো ঘটনাটা জানাই যে এরকম, এরকম হয়েছে। মা বলল, "এরকম ঘরে থাকিস না। কখন কি হয়ে যাবে।" ওই বাড়ি মালিকের দাদা ঠিক করলেন যে এই মেসটাতে যারা, যারা রয়েছেন তাদেরকে পুরো তুলে দিয়ে আরেকটা যে মেস, সেই মেসে রাখা হবে। এই মেসটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। কেননা তখন ২ ভাই মিলে চালাতেন। এখন ২ টো ঘর ওনার একার পক্ষে চালানো সম্ভব হবে না। তো আমাদের সবাইকে তুলে নিয়ে যাওয়া হলো অন্য আরেকটা মেসে, যেটা সন্তোষপুরে রয়েছে। কোইন্সিডেন্টালি ওই ঘরটাতেই ওই বাড়ি মালিক বাবু থাকতেন, যিনি মার্ডার হয়েছেন। এবার ১ম দিন আমরা সমস্ত লাগেজপত্র নিয়ে এই ঘর থেকে ওই ঘর শিফট করছি। আমি কিছু জানি না।
ভয় লেগে গিয়েছিল ব্যাপারটা নিয়ে। আমি আমার একটা বন্ধু সে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছে। তাকে আমি জিজ্ঞেস করলাম, "দেখ ভাই আমার সাথে এরকম, এরকম হচ্ছে।" ও তখন বলল যে, "তুই এরকম একটা রুম নে যার দরজা আর জানলা মুখোমুখি। মানে কোনো এন্টিটি যদি ঢোকে সোজা যেন বেরিয়ে যেতে পারে। আর কতগুলো জিনিস ফলো করবি। সেটা হচ্ছে ভেজা জামাকাপড় ঘরে মেলবি না, যেখান থেকে টপটপ করে জল পড়ছে। এতে ওরা অ্যাট্রাক্ট হয়। জানলা দিয়ে মুখ কুলকুচি করে জল ফেলবি না, জানলা দিয়ে হাত ধুয়ে জল ফেলবি না। এগুলোতে ওরা ভীষণ রকমের অ্যাট্রাক্ট হয়।" তো আমি সেই জিনিসগুলো ফলো করলাম। ফলো করার পরে দেখলাম যে ওই যে ছিল তার উৎপাতটা আরো বেড়ে গেল। মানে সে আরো মরিয়া হয়ে উঠল আমাকে ওখান থেকে তাড়ানোর জন্য। আমি সাথে এই ঘটনাগুলো হওয়াতে আমি একটা জিনিস জেদ করেছিলাম। ঘরটা আমার, আমি ঘরের ভাড়া দিয়েছি। সুতরাং ঘরটাতে আমি থাকবো। এটা শুনতে হাস্যকর হলেও আমার কাছে এটা জেদ ছিল যে আমি ওই ঘরটাতেই থাকবো। কারণ আমি ওই ঘরের যথাযথ মূল্য দিয়ে থাকি। আমাকে কেউ দয়া দাক্ষিণ্য করে না সেখানে থাকার জন্য। এবারে আমার মা আসার পর ওই স্বপ্ন দেখার ঘটনাটা কমলো। বেশ কিছুদিন গেল। হঠাৎ করে যে চরম জিনিসটা হলো সেটা হলো এইবার। আমি রাত্রেবেলা শুয়ে আছি। আমি অনেক রাত্রি করে ঘুমোই। হঠাৎ আমি জেগে শুয়ে আছি।
বন্ধুরা অত্যন্তভাবে মানসিকভাবে একটা উদ্বেগের মধ্যে ছিল যে এরকম তারা কখনো ঘটনা শোনেনি, এরকম হয়েছে বলে তারা কখনো শোনেনি। গল্প শুনেছে কিন্তু তার নিজের বন্ধুর সাথে হচ্ছে সেটা কখনো তারা দেখেনি। তো আমাকে বলল এই গোটা যে যেরকম পারছে সেরকমভাবে আমাকে হেল্প করার চেষ্টা করছে। একজন বন্ধু এসে গোটা ঘরে গঙ্গাজল ছিটিয়ে গেল। তারপরে আমার সাথে আর কিছু হয়নি। আমি ওই ২ মাস পরে ওই ঘরটা ছেড়ে চলে আসি। এটা হয়েছে ২০১৭ থেকে ঘটনাটা শুরু হয়েছে। ১৮, ১৯, ২০, ২০তে আমি ওই ঘরটা ছাড়ি। টাকে পুরো ভেঙে ওখানে একটা বড় ফ্ল্যাট তৈরি হয়েছে। আর ঝাঁ চকচকে লাইট জ্বলছে। তবে ওই যে স্মৃতি, ওই স্মৃতিটা যে ঘটেছিল, যতই ফ্ল্যাট হয়ে যাক না কেন, তার আড়ালে আমার মনে এখনো জীবন্তভাবে ওই স্মৃতিটা জ্বলজ্বল করছে, যা আমি কোনোদিনও ভুলতে পারবো না। ওকে, সো সো ইন্টারেস্টিং একটা ব্যাপার। খুব ভালো লাগলো শুনে। আমার তো ভয় লেগেছে, তোমাদের কেরাম লেগেছে আমি জানি না। সো একটা খুনি ব্যক্তি বা যেই খুন করেছে, যাকেই খুন করেছে, কেন করেছে সেটা তো আমরা জানি না। আর যার সাথে এই ভৌতিক ঘটনাটা ঘটেছে সেটাও তার সাথে কীরকম একটা মেন্টালি, ফিজিক্যালি কীভাবে হ্যারাসমেন্ট ঘটেছে নিশ্চয়ই তোমরা গল্পের দ্বারা, এটা একটা গল্প না, এটা একটা তার ঘটনা শেয়ার করা তোমাদের সাথে, যাতে তোমরা সেই ভুলটা না করো। হয়তো আজকে হতেই পারে সেই চেয়ারটাতে উনি বসেছিলেন বলে, সেটাও হতে পারে, হয়তো তার জিদও হতে পারে এর কারণ। ঠিক আছে, সো ঠিকই বলেছেন উনি, কোনো জায়গায় জিদ অনেক সময় হার মানে, স্পেশালি তো স্পিরিচুয়ালি আর নেগেটিভিটির কাছে আমরা হলাম মানুষ। আমরা কোনোদিনই আত্মার সাথে লড়াই করার মতো আমাদের শক্তি নেই, তবে পরমাত্মা আমাদেরকে সেই শক্তিটা মাঝে মাঝে দিয়ে থাকে। যাদের দিয়ে থাকে তারা লড়ে নেয়, যাদের দিয়ে থাকে না তারা তার কাছে হার মেনে যায়, স্পিরিচুয়ালিটির কাছে চায়। সো যাই হোক, তো অনির্বাণবাবু আমি আপনার কাছে অ্যাকচুয়ালি একটু জিজ্ঞেস করতে চাইবো যে এই যে ভৌতিক ঘটনাটা আপনার ঘটেছিল, ইভেন আপনি আসানসোলে থাকেন, তো আপনি যে জন্মই ওখানে আপনার, এবারে ওখানে আপনি কি কোনোদিন এই এই ব্যাপারগুলোকে বিশ্বাস করতেন, মানে কোনো ক্লিয়ারিটি বা ইস্যু? সত্যি কথা বলতে, আসানসোলের ছেলে, কলকাতায় শুনেছিলাম যে অনেক হরর প্লেস রয়েছে। তো আমার ভূত দেখার খুব শখ ছিল সেই টাইমে। আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি দেখতে পাইনি। কিন্তু ভগবানের কি লীলা, ওই জায়গাগুলো যে হরর প্লেস, তাছাড়া যে অন্য কোনো জায়গা, নরমাল জায়গা যে হরর প্লেস নয়, সেটা এই ঘটনার মাধ্যমে ভগবান প্রমাণ করে দিলেন। আমার শখ মিটিয়ে দিলেন। হ্যাঁ, তখনও ভূতে বিশ্বাস করতাম, তখন দেখার ইচ্ছে ছিল, এখন আর বিন্দু মাত্র দেখার ইচ্ছে নেই। তেনারা ভালো থাকুন, আমরাও শান্তিতে থাকি। সো প্লিজ, মানে এটা একটা ব্যাপার, মানে সবারই একটা ভৌতিক প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখার খবর, সবারই একটা ইচ্ছা থাকে। ঠিক আছে, তো বেশ ভালো লাগলো গল্পটা শুনে। তো অনির্বাণবাবু আপনাকে এবারে ভৌতিক থেকে আমরা একটু আসছি বাইরে, বিকজ অনেক ভূত শুনে নিয়েছি, তো এবার সবাই ভয় পেয়ে যাবে। তো বাই দ্য ওয়ে, আপনি এমনি তো অ্যানিমেশনের কোর্স করেইছেন এবং আপনার পড়াশোনাও একটা লেভেলে। সো আপনি এমনি গল্পের বই পড়েন নাকি? হ্যাঁ, কাজের মাঝখানে টুকটাক পড়া হয়। আগে যেরকম পাগলের মতন পড়তাম, এখন হয়তো সেই টাইমটা দিতে পারি না, বাট পড়া হয়। আমি যখন ফাঁকা থাকি আমি পড়ার চেষ্টা করি। ওকে, সো আপনার ফেভারিট রাইটার কে, মানে এই ক্ষেত্রে? আমার ফেভারিট রাইটার হচ্ছেন স্বামী ভূতেশানন্দজি। আমি স্পিরিচুয়াল বই পড়তে বেশি ভালোবাসি। ওকে, উদ্বোধন কার্যালয় থেকে যে বইগুলো প্রকাশিত হয়, তো আমার ওনার বই পড়তে খুব ভালো লাগে। ওকে, তো রিসেন্টলি কোনো বই-টই পড়ছেন নাকি আপনি? হ্যাঁ, রিসেন্টলি আমি একটা পড়েছি, যেটা খুবই পপুলার বই, 'দীক্ষার আগে পরে' আর 'শতরূপে সারদা'। বাহ! তাও ভেরি গুড, মানে একটা স্পিরিচুয়ালিটি বই উনি পড়েন, এত কিছু ঘটনার পরও যে উনি মনের মধ্যে সাহসটা বজায় রেখেছেন, সেটা কিন্তু একটা ভাববার বিষয় বন্ধুরা।
ঠিক আছে? আর অবশ্যই স্পিরিচুয়ালিটি বই আমাদেরকে সবাইকে পড়া উচিত, ঠিক আছে? যাতে আমাদের মনের মধ্যে একটা পজিটিভিটি আসে, নেগেটিভিটি আমাদের মনের মধ্যে যাতে ঘের না হতে পারে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর উনি ওনার সব কিছুই বললেন, ঠিক আছে? ওনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলে। তো এটাই তোমাদেরকে বলবো যে গল্প শেষ হলো, কিন্তু ভয় কি থেমেছে? এমন আরও অনেক ঘটনা রয়েছে যাদের সব সত্যি বলা হয় না। আজকের হরর পডকাস্ট এখানেই শেষ, কিন্তু আগামী দিন আবার ফিরে আসবো এক নতুন গল্প, এক নতুন ভয় নিয়ে, আর এক নতুন আওয়াজ নিয়ে। যদি এই গল্প মন ছুঁয়ে থাকে, লাইক করো, শেয়ার করো এবং নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। রাতের শেষ অতিথি ভালো তখন, আর মনে রাখুন, অন্ধকারে সবসময় কিছু না কিছু অপেক্ষা করেই থাকে। তোমাদের সাথেও যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, তো তোমরা প্লিজ কমেন্টের সাহায্যে আমাদেরকে জানাও। আশা করি এই ঘটনা তোমাদের ভালো লেগেছে। সো আজকের মতো শুভরাত্রি, ভালো থাকবেন, নমস্কার।